রাত প্রায় 11টা। চারদিকে এমন কুয়াশা। আরিফের এক হাতে একটা বড় টর্চ লাইট, অন্য হাতে বাজারের থলে। সেলিমের মাথায় একটা বস্তা, যার ভেতরে বাজারের চাল ডাল আর টুকটাক সদাই। দুজনে কাঁচা রাস্তা ধরে গ্রামের দিকে হাঁটছে। শীতে সেলিমের দাঁতে দাঁত বাড়ি খাচ্ছে। উস্তাদ, আপনারে কইছিলাম মাগরিবের আজানের আগে বাজার থেকে বাইর হইয়া পড়ি। এখন দেখেন কুয়াশায় রাস্তাঘাট কিচ্ছু চেনা যাইতেছে না। আরে চুপ কর, মহাজন টেকা বুঝাইয়া দিতে দেরি করলো, আমি কি করবো? আর তুই এত ভয় পাইতেছস কেন? আমি তো লগে আছি নাকি? সোজা হাইটা চল। চারপাশটা একদম নিস্তব্ধ। শীতের রাতে ব্যাঙ বা পোকার ডাকও শোনা যাচ্ছে না। শুধু তাদের দুজনের পায়ের নিচে শুকনো পাতা মারানোর মর্মর শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ রাস্তার ধারের একটা বড় তেঁতুল গাছের নিচ থেকে একটা খুকু কাশির শব্দ ভেসে এলো। আরিফ টর্চের আলো তেঁতুল গাছের গোড়ায় ফেলতেই দেখলো সেখানে একজন বয়স্ক লোক শীতে কুকুরে বসে আছে। লোকটার পরনে একটা পুরনো ময়লা পাঞ্জাবি, তার হাতে একটা বেশ বড় আর ভারী চটের বস্তা রাখা। বাবা, ও বাবা, আমার একটু সাহায্য করবা? কি হয়েছে চাচা? এত রাইতে এই ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন কেন? বাড়ি কই আপনার? আমার নাম রহমত মিয়া। গঞ্জে ছিলাম নাতনি লাইয়া ও সুদার সেলাই নামতে। মাইয়াটার কলেরায় মরণ দশারে বাবা, কিন্তু আমার হাঁপানি টান উঠছে বাবা। এই বাড়ি বস্তাটা চাই না, আর বাড়িতে নিতে পারতাছি না। তোমরা যদি একটু কষ্ট কইরা বস্তাটা আগাইয়া দিতা, আমার নাতনিটা বাইচা যাইতো বাবা। আপনার গ্রাম কই চাচা? এই তো বাবা, সামনের ওই শিমলতলার মোড় ঘুইরা বিলের ওই পারে ইজলতলি গ্রামে। হিজলতলির নামটা শুনে আরিফের বুকটা ছ্যাঁত করে উঠল। তার মনে পড়ে গেল আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। এক ভয়াবহ কলেরার মহামারীতে হিজলতলি গ্রামের প্রায় সব মানুষ মারা গিয়েছিল। গ্রামটা সেই থেকেই পরিত্যক্ত। হিজলতলি? ওইখানে তো 20 বছর ধইরা কোনো মানুষের বাস নাই চাচা। আরে না বাবা, আমরা কয়েকজন গরিব মানুষ আবার ওইখানে ঘর তুলছি। তোমরা একটু দয়া করো বাবা, বস্তাটা না নিলে আমার নাতনিতে রাইতেই মারা যাইব। উস্তাদ, চলেন না দিয়া আসি। লোকটার নাতনিটা অসুস্থ, আমাকে তো আর লোভ নাই, শুধু সোয়াবের আশায় এইটুকু সাহায্য করি। আচ্ছা চল, দে তোর বস্তা আমার মাথায় দে, আমি নিতাছি। সেলিম বাজারের থলেটা নিল এবং রহমত আলীর ভারী বস্তাটা আরিফ নিজের কাঁধে তুলে নিল। রহমত মিয়া খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে হাঁটতে শুরু করলো, আর তার পেছন পেছন আরিফ ও সেলিম। তারা বিল পার হয়ে হিজলতলি গ্রামে প্রবেশ করলো। গ্রামটা দেখে আরিফ অবাক হয়ে গেল। যেখানে জঙ্গল থাকার কথা সেখানে পরিপাটি মাটির ঘরবাড়ি। কুয়াশার ভেতরেও হ্যারিকেনের টিম টিম আলো জ্বলতে দেখা যাচ্ছে। কিন্তু গ্রামের পরিবেশটা ভীষণ অদ্ভুত। কোনো কুকুর ডাকছে না, কোনো গরুর আওয়াজ নেই। চারদিকে একটা মরা থমথমে নীরবতা। উস্তাদ, গ্রামটা কেমন জানি ঠান্ডা, আর একটা আজব গন্ধ পাইতেছেন। কেমন জানি পচা গোলাপ জল আর আগরবাতির গন্ধ। হ্যাঁ, আমারও বালু ঠেকতেছে না। বস্তাটা তো মনে হইতেছে ওষুধের না, অন্য কিছু। বরফের মতো ঠান্ডা লাগতেছে আমার পিঠ। হাঁটতে হাঁটতে তারা দেখলো একটা উঠানে এক বয়স্ক মহিলা ঝাড়ু দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঝাড়ুর কাঠিগুলো মাটির সাথে ঘষা খাচ্ছে, অথচ কোনো খসখস শব্দ হচ্ছে না। আর একটু সামনে এক কামার লোহা পেটাচ্ছে, হাতুড়ি দিয়ে লাল লোহার উপর আঘাত করছে, কিন্তু কোনো টং টং আওয়াজ বের হচ্ছে না। পুরো গ্রামটা যেন একটা বোবা ছবি। উস্তাদ, ও উস্তাদ, ওই মহিলাটার পা দেখেন। ইয়া আল্লাহ, সেলিম, আমরা বড় ভুল কইরা ফেলাইছি। তুই আয়াতুল কুরসি পড়া শুরু কর। এইগুলা মানুষ না। আইসা পড়ছি বাবারা, এই তো আমার ঘর। বস্তাটা ওই ডাওয়ায় নামাইয়া রাখো। আরিফ কাঁধ থেকে বস্তাটা বারান্দার মেঝেতে ধপাস করে ফেলল। ফেলার সাথে সাথে বস্তার মুখটা খুলে গেল, আর ভেতর থেকে যা বেরিয়ে এলো তা দেখে সেলিম আর আরিফের রক্ত হিম হয়ে গেল। বস্তার ভেতর কোনো ঔষধ বা স্যালাইন নেই, আছে শুধু সাদা কাফনের কাপড়, কয়েক বোতল গোলাপ জল, কিছু কর্পূর এবং একটা মানুষের মাথার খুলি। হ্যাঁ, এইগুলা কি? এইগুলা তো আমার নাতনির কাফনের কাপড় রে বাবা। কলেরায় তো ও 25 বছর আগেই মারা গেছে। রহমত মিয়া ধীরে ধীরে তাদের দিকে ঘুরে দাঁড়ালো। তার চেহারার চামড়া
এখন খসখসে পড়েছে। চোখের কোটরে কোনো চোখ নেই, শুধু অন্ধকার দুটো গর্ত। তার মুখ থেকে কাঁচা মাটির গন্ধ বের হচ্ছে। সেলিম, দৌড় দে। তারা দুজনে দৌড় দেওয়ার জন্য পেছনের দিকে ঘুরল, কিন্তু ঘুরতেই দেখলো পুরো গ্রামের উঠোনগুলোতে যে যেখানে ছিল সবাই তাদের ঘিরে দাঁড়িয়েছে। সেই শূন্যে ভেসে থাকা মহিলা, শব্দ ছাড়া হাতুড়ি পেটা কামার, সবাই। আরিফ টর্চের আলো তাদের মুখের উপর ফেলল। টর্চের আলো পড়তেই আরিফ পাথর হয়ে গেল। এই মানুষগুলো তার অচেনা নয়। গত 20 বছরে এই গ্রামের যত মানুষ কলেরায় মারা গিয়েছিল তাদের সবার লাশ এই আরিফ নিজের হাতে গোরস্থানে দাফন করেছিল। আজ তারা সবাই তাদের কাফনের কাপড় পরে আরিফ আর সেলিমকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। আরিফ, তুই আমাকে রাইখা সই লাগেছিলি। রহমত মিয়া তার পচা হাড় বের হওয়া হাতটা আরিফের গলার দিকে বাড়িয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে চারপাশের কুয়াশাগুলো যেন তাদের গিলে খাওয়ার জন্য ধেয়ে আসতে শুরু করলো। রহমত মিয়ার পচা হাড় বের হওয়া হাতটা ঠিক আরিফের গলার কাছে চলে এসেছে। আরিফ ভয়ে জমে গেছে। তার পা যেন মাটির সাথে পেরেক দিয়ে গাঁথা। চারপাশ থেকে মৃত গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলেছে। তাদের সাদা কাফনের কাপড় কুয়াশার ভেতর ভুতুরে দেখাচ্ছে। সবার মুখে এক ভয়ঙ্কর গড়গড়ে আওয়াজ, উস্তাদ, উস্তাদ সরেন। সেলিম নিজের হাতের বাজারের ভারী থলেটা সর্বশক্তি দিয়ে রহমত মিয়ার মুখের উপর ছুঁড়ে মারল। থলের ভেতর থাকা চাল, ডাল আর আলুর আঘাতে রহমত মিয়ার মাথাটা একটা বিকট শব্দ করে পেছনের দিকে হেলে গেল। ঘাড়ের হাড় ভেঙে মাথাটা পিঠের দিকে ঝুলে পড়ল, কিন্তু তাও সে হাসছে। আমাগো কি আর মরণ আছে রে? আমরা তো কবরের আযাব ভোগ করতাছি। দৌড়া সেলিম, সোজা বিলের দিকে দৌড় দে, পিছনে তাকাবি না। আরিফ আর সেলিম কুয়াশা চিরে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু হিজলতলি গ্রাম যেন একটা গোলক ধাঁধা। তারা যেদিকেই দৌড়াচ্ছে সেদিকেই দেখছে কোনো না কোনো মৃত মানুষ দাঁড়িয়ে আছে। দৌড়াতে দৌড়াতে তারা গ্রামের শেষ মাথায় চলে এলো, কিন্তু সামনে আর কোনো রাস্তা নেই। সামনে একটা বিশাল বাঁশঝাড়, আর তার নিচে এবড়ো খেবড়ো মাটি। আরিফ টর্চের আলো ফেলে বুঝতে পারলো তারা সেই পুরনো গণকবরের কাছে চলে এসেছে, যেখানে 25 বছর আগে কলেরায় মৃতদের একসাথে মাটি দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ উস্তাদ, আমরা তো গোরস্থানে আইসা পড়ছি। এইবার কি করবো? ওরা তো পিছে পিছে আইতাছে। কুয়াশার ভেতর থেকে শয়ে শয়ে ছায়ামূর্তি গোরস্থানের দিকে এগিয়ে আসছে। তাদের মরা চোখে দৃষ্টি আরিফের দিকে। সেলিম, ওরা আমারই চায়, তুই সইলা যা। আমার জন্যই হয়তো এই গ্রামবাসীদের আত্মা শান্তি পায় নাই। আমি হয়তো কোনো বড় পাপ করছিলাম। না উস্তাদ, আমি আপনারে এই মরা লাশগুলার হাতে ছাইরা দিব না, আল্লাহ বর্ষা। ঠিক সেই মুহূর্তে গোরস্থানের ঠিক মাঝখান থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী দপদপ করে জ্বলে উঠল। আগুনের আলোয় কুয়াশা একটু কেটে গেল। কুণ্ডলীর পাশ থেকে গভীর বাজকাই গলার এক আওয়াজ ভেসে এলো। 25 বছর, আরিফ, 25টা বছর ধইরা এই আত্মাগুলা মাটির নিচে ছটফট করতেছে তোর একটা ভুলের লাইগা। আর তুই এখন আইসস তাগো মাপ চাইতে? হ্যাঁ ফকির বাবা, আপনি এখানে? আমি কি ভুল করছিলাম বাবা? আমি তো নিজের জান বাজি রেখা তাগো দাফন করছিলাম। তুই দাফন করস নাই, তুই মাটি চাপা দিছিলি। মনে কইরা দেখ, কলেরার ভয়ে তুই লাশের কাফনের মাথার আর পায়ের গিট খুইলা দিস নাই। ইসলামী নিয়মে কাফনের গিট না খুললে আত্মা শরীর থেকে বাইর হইতে পারে না। ওরা 25 বছর ধইরা এই মাটির নিচে কবরের আযাব ভোগ করতেছে। ওরা তোর জান নিতে চায় না রে আরিফ, ওরা মুক্তি চায়। কালু ফকিরের কথা শুনে আরিফের মাথায় যেন বাজ পড়ল। 25 বছর আগে গ্রামের পর গ্রাম যখন কলেরায় উজাড় হয়ে যাচ্ছিল, তখন কেউ লাশের কাছে আসতো না। আরিফ একা দিনরাত কবর খুঁড়েছে, কিন্তু ভয়ে আর ক্লান্তিতে সে অনেক লাশের কাফনের গিট খুলতে ভুলে গিয়েছিল। এই মৃত মানুষগুলো তাকে শাস্তি দিতে নয়, তাদের আটকে থাকা আত্মা মুক্ত করতেই রহমত মিয়ার বেশ ধরে তাকে এখানে টেনে এনেছে। মৃত গ্রামবাসীরা এখন গোরস্থানের চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছে। তারা এগুচ্ছে না, কিন্তু তাদের সবার মুখ থেকে একটা করুণ কান্নার আওয়াজ বের হচ্ছে। রহমত মিয়া সেই সাদা কাফনের থান কাপড়টা হাতে নিয়ে সামনে এসে দাঁড়ালো। আমাগো ছাইরা দে আরিফ, আমরা আর এই আযাব সইতে পারতাছি না। আমাগো মুক্তি দে। সময় খুব কম আরিফ,
ভোরের আজান পইরা গেলে ওরা আর মুক্তি পাইব না। চিরকাল এই অভিশপ্ত গ্রামে আটকা থাকবো। ওই যে রহমত মিয়ার হাতে কাফনের কাপড় দেখতাছস, ওইটা আসলে তাগো সবার কাফনের প্রতি। ওই কাপড়ের গিট খুইলা ধরে আগুনে পোড়াইয়া দিতে হইব। কিন্তু বাবা, আমি যদি ওর কাছে যাই আর ও যদি আমার গলা সাইপা ধরে? আপনি ভয় পাইয়েন না উস্তাদ। আপনি 25 বছর আগে তাকে দাফন করছিলেন। আইসকা তাকে মুক্তিও আপনার দিতে হইব। চলেন, আমি আপনার লগে যাইতেছি। সেলিম আরিফের হাত ধরে রহমত মিয়ার দিকে এগিয়ে গেল। কালু ফকির পেছন থেকে মন্ত্র পড়া শুরু করলো, যাতে আত্মারা হিংস্র হতে না পারে। রহমত মিয়ার সামনে গিয়ে দাঁড়াতেই এক প্রচন্ড পচা গন্ধ আরিফের নাকে ধাক্কা মারল। কিন্তু সে চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে রহমত মিয়ার হাত থেকে সাদা থান কাপড়টা টেনে নিল। আমারে মাফ কইরা দেন চাচা, আমি ডরের চোটে বড় গুনাহ কইরা ফেলাইছিলাম। আপনারা এখন শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে বেহস্ত নসিব করুক। গিট দুটো খোলার সাথে সাথেই চারপাশের মৃত মানুষগুলো যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরিফ দ্রুত কাপড়টা নিয়ে কালু ফকিরের জ্বালানো আগুনের কুণ্ডলিতে ফেলে দিল। কাপড়টা আগুনে পড়ার সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল। আর সেই সাথে একটা অদ্ভুত দৃশ্য তৈরি হলো। মৃত গ্রামবাসীদের পচা বিভৎস চেহারাগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করলো। তাদের মুখের ক্ষত মুছে গিয়ে সেখানে একটা অদ্ভুত প্রশান্তি নেমে এলো। রহমত মিয়ার ঝুলে থাকা মাথাটা সোজা হয়ে গেল। তার মুখে একটা সুন্দর মায়াবী হাসি ফুটে উঠল। আল্লাহ তোমাকে ভালো করুক বাবা, আমরা এখন শান্তিতে ঘুমাইতে পারবো। কথাটা শেষ হতেই রহমত মিয়া এবং চারপাশের সব মানুষ ধোয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। কুয়াশা কেটে গিয়ে ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। কালু ফকির তার মশাল নিভিয়ে দিল। হ্যাঁ, চল আরিফ, তোর 25 বছরের পাপ আইস মোচন হইল। এই গ্রামের মানুষ আর কোনোদিনও কাউরে ভুল পথ ধইরা ডাইকা আনবো না। ইজলতুরি এখন আসলেই একটা মরা গ্রাম। আরিফ আর সেলিম গাছের নিচে বসে আছে। পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখর। কালু ফকির কখন যে চলে গেছে তারা টেরই পায়নি। আরিফ চোখ মেলে দেখল সামনে কোনো গ্রাম নেই। যেদিকে তাকাচ্ছে শুধু বড় বড় জঙ্গল, আগাছা আর পুরনো বাঁশঝাড়। রাতের সেই পরিষ্কার মাটির ঘরবাড়ি সবই ছিল আত্মাদের তৈরি মায়া। উস্তাদ, আমরা কি কাইলে রাইতে আসলেই ওই গ্রামে গেছিলাম, নাকি সব স্বপ্ন ছিল? স্বপ্ন আসিল না রে সেলিম, ওই দেখ। সেলিম আরিফের আঙুল বরাবর তাকিয়ে দেখল মাটিতে একটা পুরনো আধ পোড়া সাদা কাপড়ের টুকরো পড়ে আছে। আর তার পাশেই একটা জং ধরা পুরনো কাচের বোতল, যাতে 25 বছর আগে গোলাপ জল রাখা হতো। আরিফ আর সেলিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। বাজারের থলেটা নিয়ে তারা বাড়ির পথ ধরল। সেলিমের মনটা আজ খুব হালকা লাগছে। সে আজ কেবল নিজের ওস্তাদকে বাঁচায়নি, বরং 25 বছর ধরে আটকে থাকা শত শত আত্মাকে মুক্তির পথ দেখিয়েছে। তবে সে জানে, রাতের ওই কুয়াশা ঢাকা নির্জন পথ দিয়ে হাঁটার সময় আজও যদি কেউ পেছন থেকে খুক খুক করে কেসে ওঠে, তার বুকের ভেতরটা একবার হলেও কেঁপে ওঠে।